হ্যালো সকলকে আমার চ্যানেল হ্যাজ ইটিসিং ওয়ানে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় স্ট্যাটিস্টিক্স পার্ট 2, অর্থাৎ এর আগে আরো একদিন স্ট্যাটিস্টিক্স এর গড় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব মধ্যমানে। ছবিতে আমরা কয়েকজন স্টুডেন্টকে দেখতে পাচ্ছি, এদেরকে ছোট থেকে বড় উচ্চতন অনুযায়ী সাজানো আছে। তাহলে মাঝখানে কি আছে আমরা এখানে ইন্ডিকেট করেছি যে মাঝখানে যে আছে সেই হলো মধ্যমা। তাহলে মধ্যমা ব্যাপারটা কি আমরা সেটা বুঝতে পারলাম। এইবার আমরা জানবো যে বাস্তবে মধ্যমা আমরা কখন ব্যবহার করব। এইবার আমরা সে সম্পর্কে আলোচনা করব। কয়েকজন বন্ধু মিলে ঠিক করলো যে তারা ছোট্ট একটি অনুষ্ঠান করবে এবং তাদের মধ্যে একজন ছিল বেশ সম্ভ্রান্ত পরিবারের ছেলে, যাকে আমরা বড়লোক বলে থাকি, এবং আর বন্ধুগুলো ছিল খুবই নেডি ফ্যামিলি। স্বাভাবিক কারণে বড়লোক যে বন্ধুটি সে বেশি চাঁদা দিল এবং অন্যান্য যেসব বন্ধুগুলো ছিল তাদেরকে বলল যে তোরা যে যা পারিস 2 টাকা 4 টাকা 7 টাকা যা পারিস তোরা দিয়ে দে। এ অনুসারে এরকম আমরা যে দেখতে পাচ্ছি এরকম চাঁদা উঠল। এবার এই চাঁদা এখানে আমরা 7 জন বন্ধুকে দেখতে পাচ্ছি, 7 জন বন্ধু কে কত চাঁদা দিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং যে সবচেয়ে বড় লোক যে বন্ধুটা সেই বন্ধুটা দিয়েছে 110 টাকা। এবার আমরা কি করলাম, এর গড় নির্ণয় করব। গড় নির্ণয় করতে হলে কি করতে হবে, এই 60টি সংখ্যাকে আমরা কি করব, যোগ করব, যোগ করে 7 দিয়ে ভাগ করব, ভাগ করে আমরা গড় পেলাম কত, 20 অর্থাৎ 20। নেক্সট আমরা এই যে চাঁদা দিয়েছিল সেগুলো আমরা কি করলাম, ঊর্ধ্বক্রম অনুসারে সাজালাম, অর্থাৎ ছোট থেকে বড় সাজালাম। সাজানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে যে গড়টা নির্ণয় করেছিলাম তার মানটা মাঝখানে নেই, কিন্তু আগের দিন আমরা এই গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান নিয়ে যে আলোচনা করেছিলাম তাতে আমরা স্পষ্টই জেনেছিলাম যে গড় ও মধ্যমা কেন্দ্রীয় অবস্থানের মাঝামাঝি থাকবে, অর্থাৎ যতগুলি সংখ্যা থাকবে তার মোটামুটি মাঝামাঝি থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাঝামাঝি নেই। তবে কোন কোন ক্ষেত্রে এটা ঘটে, যদি এই যে তথ্যগুলি আমার দেওয়া থাকবে, অর্থাৎ যে সংখ্যাগুলি দেওয়া থাকবে তার মধ্যে দুটি বা একটি খুব বড় কিংবা খুব ছোট হয়, সেক্ষেত্রে কি হবে, এই যৌগিক গড় কেন্দ্রীয় অবস্থানে থাকবে না, এবং তখনই আমরা কি করব, মধ্যগামিতার মাপক হিসেবে যেটি ব্যবহার করব সেটি হলো মধ্যমা। তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে আমরা কখন মধ্যমা ব্যবহার করব। এইবার আমরা যে অঙ্কটা এতক্ষণ দেখলাম, অর্থাৎ যে যে চাঁদা দিয়েছিল তার আমরা কি করব, মধ্যমা নির্ণয় করব। একজন বন্ধু যে যেমন চাঁদা দিয়েছিল সেইগুলি হলো এইগুলি, যাকে আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছি, অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়েছি। যদি কোনো অঙ্ক করতে গিয়ে এরকম যদি এলোমেলো ভাবে থাকে তাহলে প্রথম তো আমাকে এইভাবে ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট সাজিয়ে দিতে হবে। আচ্ছা, যাই হোক, এবার আমরা দেখতে পাচ্ছি যে কয়জন, মোট বন্ধুর সংখ্যা কয়জন, 1 2 3 4 5 6 7। তাহলে এখানে n = 7। তাহলে 7টা কি, 7 হলো একটি বিজোড় সংখ্যা।
আমরা জোড় বিজোড় কাকে বলে সেটা আমরা জানি। এইবার এর জন্য একটি ফর্মুলা আছে, কি যদি n যদি বিজোড় হয় n ইকুয়াল টু বিজোড় সংখ্যা হলে আমরা কি করব, মধ্যমা ইকুয়াল টু কি হবে, সূত্র নাম্বার 1, মধ্যমা ইকুয়াল টু কি n প্লাস 1/2 তম পদ। তাহলে এখানে আমরা দেখে নিই n প্লাস 1/2 তম পদটা কি হচ্ছে। তাহলে মধ্যমা ইকুয়াল টু n প্লাস 1/2 তম পদ। n এখানে কত, n এখানে 7, মানে যেহেতু 7টি নাম্বার আছে, 7 প্লাস 1/2 8/2 ইকুয়াল টু 4, মানে 4 নাম্বার পজিশনে যে আছে, 4 নম্বর পজিশনে 1 2 3 4, 4 নম্বর পজিশনে কাকে দেখতে পাচ্ছি, আমি ইন্ডিকেট করে দিলাম। তাহলে অতএব নির্ণেয় মধ্যমা ইকুয়াল টু 5। এবার নেক্সট, যদি এই n এর ভ্যালু বিজোড় না হয়ে জোড় কোনো সংখ্যা হয়, অর্থাৎ এর সঙ্গে আমি কি করে দিলাম, আরেকটি সংখ্যা জুড়ে দিলাম, তাহলে n হয়ে গেল এই, অর্থাৎ জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে আমরা কি জানি, যে মধ্যমা ইকুয়াল টু n/2 তম পদ ও n/2 প্লাস 1 তম পদের গড়। এটি হলো সূত্র, এটি সূত্র নাম্বার 2, যেটা আমরা উপরে দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার তাহলে n/2 তম আর n/2 প্লাস 1 তম পদ কি হচ্ছে সেটা আমি বের করি। n/2 8/2 4 তম পদ। তাহলে 4 তম পদ মানে 4 নম্বরে কি আছে, 1 2 3 4 5, n/2 প্লাস 1, 8/2 প্লাস 1, 4 প্লাস 1 ইকুয়াল টু 5, 5 তম পদ ইকুয়াল টু কত, 1 2 3 4 5 7। অতএব নির্ণেয় মধ্যমা फाइव प्लस 7/2 12/2 इक्वल टू 6। তাহলে আমাদের জোড় এবং বিজোড়ের ক্ষেত্রে হয়ে গেল। নেক্সট, এই অঙ্কটি দেওয়া আছে, আমাকে করতে হবে। এবার আগে যেটা ছিল, প্রত্যেকটা নাম্বারের জন্য পরিসংখ্যা সিঙ্গেল ছিল 1। এইবার কিন্তু প্রত্যেকটি নাম্বার বা প্রত্যেকটা সংখ্যার জন্য তার পরিসংখ্যাটা 1-এর অধিক। এই ক্ষেত্রে আমরা কি করব? ওই ক্ষেত্রে তো আমি ছোট থেকে বড় সাজিয়ে, মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে আমরা বের করতাম, কিন্তু এখানে সেটা পারছি না। তাহলে আমাকে অন্য কোনো পদ্ধতি স্মরণীয় হতে হবে। আমি করব ক্রমযৌগিক পরিসংখ্যা বের করব।
এবার ক্রমযৌগিক দুই ধরনের হয় সেটা আমরা জানি, একটি হলো বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা আর একটি হলো ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার এখানে আমরা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যাটাই করব। এবার তাহলে আমরা কি করব, প্রথম তো 4 4 থাকছে, 4 প্লাস 2 6, 6 প্লাস 10 16, 16 প্লাস 9 25। এটা হলো n। আগে আমরা ফর্মুলা জেনেছি যে যদি n এর ভ্যালু বিজোড় হয় তাহলে আমরা কি করব, n প্লাস 1/2 তম পদই হবে মধ্যমা। তাহলে আমরা করি, তম পদ। তাহলে n এর ভ্যালু এখানে 25 প্লাস 1/2, 26/2, 13 তম পদ। তাহলে 13 তম পদটা কত? এবার তার মানে কি 20 1 2 1 2 4 অর্থাৎ 1 2 3 4 সবগুলোই 20। এবার নেক্সট 17 অর্থাৎ 17 পেয়েছে কত থেকে, 5 6 এই দুটো। 10 পেয়েছে কত, 7 8 9 10 11 12 13 14 15 16, আর 5 পেয়েছে কত, 17 to 25। তাহলে 13 অর্থাৎ 13 পজিশনে অর্থাৎ 13 তম স্থানে কে আছে, 13 তম স্থানে যে আছে তার নাম্বার হলো কত, 10, যেটা আমরা ইন্ডিকেট করে দিলাম। তাহলে মধ্যমা হলো কত, 10। নেক্সট অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। এবার এই অঙ্কটি আমরা করব ঠিক আগের মতোই। এখানেও শ্রেণী, ওখানে ছিল সংখ্যা, এখানে আছে শ্রেণী পরিসংখ্যা, এবং আমাকে করতে হবে আরেকটি জিনিস করতে হবে, সেটা ক্রমযৌগিক পরিসংখ্যা, যেটা আগে আমরা করেছিলাম ঠিক একই ব্যাপার। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যাটা করি। ঠিক একই মতো ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা করব। 2 3 3 প্লাস 5 8 8 প্লাস 7 15। এটা তাহলে হয়ে গেল n। এবার আমরা কি করব, n/2 বের করব, n/2 টা বের করব। তাহলে n/2 কি হচ্ছে, 15/2 7.5। এটা করলাম কেন, এটা করলাম এই জন্যই, এটা দ্বারা মধ্যমা শ্রেণীটা বের করব তার জন্য। তারপরে কি ফর্মুলা, সেই ফর্মুলায় আমি পরে আসছি। এবার 7.5 কোথায় আছে সেটা আমাকে দেখতে হবে, কোন শ্রেণীতে বিলং করছে। তাহলে প্রথম শ্রেণীতে আছে কত, 1 and 2। সেকেন্ড যে শ্রেণী অর্থাৎ 10 থেকে 20 সেখানে আছে 3, অনলি 3। থার্ড শ্রেণী অর্থাৎ 20 থেকে 30 এই শ্রেণীতে আছে 3 এর পরে অর্থাৎ 4 5 6 7 8, এই কয়টি আছে 20 to 30, এবং 30 to 40 তে আছে 8 এর পরে অর্থাৎ 9 10 11 12 13 14 15। তাহলে 7.5 কোন শ্রেণীতে আছে, 20 থেকে 30। তাহলে মধ্যমা শ্রেণী হলো থেকে 30। এবার আমরা উপরে
এই যে এখানে যে মধ্যমা যে ফর্মুলা বা যে সূত্রের সাহায্যে বের করব, সেই ফর্মুলাটা উপরে দেওয়া আছে দেখতে পাচ্ছি। সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটি হলো মধ্যমা ইকুয়াল টু L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। এবার কোনটা কি আস্তে আস্তে আলোচনা করছি। তাহলে মধ্যমা ইকুয়াল টু হলো L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। এই আমরা পেলাম। এই হলো ফর্মুলা। এলটা কি? এল হলো এই যে মধ্যমা শ্রেণী দেখতে পাচ্ছি, এই মধ্যমা শ্রেণী নিম্ন সীমা 20 প্লাস n/2 আগেই বের করেছি, n/2 7.5 মাইনাস সিএফটা কি? সিএফটা হচ্ছে এই মধ্যমা শ্রেণীর সোজা গেলাম কোথায়? ক্রমযুগীকে। ক্রমযুগীতে যেখানে গেলাম ঠিক তার আগের ক্রমযুগী পরিসংখ্যা অর্থাৎ 3। পরিসংখ্যা কত? 5 ইন্টু এইচ। এইচটা কি? এই যে মধ্যমা শ্রেণী তার শ্রেণীলব্ধ অর্থাৎ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট অর্থাৎ 30 মাইনাস 20 কত? 10। তাহলে 20 প্লাস 4.5 বাই 5 10। 5 দিয়ে কাটলাম, 2 হলো 20 প্লাস ইন্টু করলে 9, জিরোর কোনো ভ্যালু নেই, 29। তাহলে আমি মধ্যমা পেলাম 29। যাই হোক, আশা করি সকলেই বুঝতে পেরেছো। এই ভিডিওটি যদি তোমাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং পরিশেষে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবে এবং পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সকলেরই সুস্থতা কামনা করি।